করছি 20 বছর ধরে। এর আগে আমার ঠাম্মা শাশুড়ি ছিল, আমার শাশুড়ি আর কি বংশ পরম্পরা হয়ে আসছে। তাদের বিয়ে বাদ দিয়েছে, এখন আমি করছি। আমার পরে আমার ছেলে আছে, বউ আছে, ছেলে বিয়ে দিয়ে বউ করবে, ছেলেও তো কাজ জানে, শিখছে। না, এটা অন্য, এটা দেবী মূর্তি হয়, এটা দেবী মূর্তি হয়, এটা আর কি মন্দিরের ঠাকুর তো, এ উল্টো পাল্টা কোনো আট ফাট চলে না, এ দেবী মূর্তি করতে হয়, এক চালে করতে হয়। মহিষাসুরেরও কোনো আট হয় না, এতে যা হবে সব একদম সিম্পল, যেন দেবীর ভাবটাই হয়। আমি এসে দেখছি পুজো এরকম, রথের দিন কাঠাম কাটা হয়, কাঠামে পুজো হয়। ওই পুজো হয়, তারপরে এই ভাদ্র আশ্বিন মাসে আমাদের পিতলের পাত্রে জল তুলে বৃষ্টির জল ধরে রাখতে হয়, সেই জলে ওই পুজোর আগে। তারপর ষষ্ঠীর দিন ঘটে, মানে মহালয়াতে অমাবস্যা, মহালয়ার পর দিনকে আমাদের ঘট বসে, প্রতিপদে ঘটে পুজো হয় 5 দিন। তারপরে গিয়ে আমরা ষষ্ঠীতে ওই বোতনতলায় পুজো হয়ে তারপরে আমাদের মায়ের ঘরে পুজো হয়। ওই পুজো যেমন হয়ে আসছে আমাদের, সে বরাবরই দুবেলাতেই পুজো হবে। আর ওই বিজয়ের দিনকে যেমন মেয়েরা শ্বশুর বাড়ি যায়, নিয়ে খেয়ে যায় না বাপের বাড়িতে, আমাদের সেইরকম নিয়ম অনুসারে দশমীর দিন মাকে বিসর্জন দেওয়া হয়। হ্যাঁ, সব দেয়, পঞ্চা, কচু শাক, কচু যা যা মাকে দেয় সব কিছু, সব কিছু দেওয়া হয়। রথের দিন থেকে কাঠামো পুজো হয়। কাঠামো পুজোর পরে অমাবস্যার দিন মহালয়ার প্রতিপদে ঘট বসে, সেখান থেকে মার পুজো শুরু হয়। দুবেলা সকাল সন্ধে মার পুজো হয়। তারপরে ষষ্ঠীর দিন মা পুজো হয়ে তোমার মন্দিরে আসে, মন্দিরে এসে সেখান থেকে মা চক্ষুদান করে মার পুজো মন্দিরে শুরু হয়। 10 দিন, পুজোর 10 দিন আমরা খুব আনন্দে কাটি, সবাই মিলে খুব আনন্দ করি। সবাই বাইরে সবাই আছে, কলকাতা থেকে সবাই আসে, এখানে এসে সবাই মিলে খুব আনন্দ করা হয় এক জায়গায়। হ্যাঁ, মানে এইটা তো আমাদের দেশের বাড়ি, কলকাতা থেকে যারা থাকে আমাদের, তারা সবাই আসে এখানে এসে সবাই এক জায়গায় থেকে সবাই মিলে খুব আনন্দ করা হয়। পুজোটা প্রায় আনুমানিক 303 বছর পূর্বে গদাধর ঘোষের হাত দিয়ে আমাদের এই বাড়িতে পুজোর সূচনা হয়েছিল। এবং বলা হয় কি, গদাধর ঘোষ সেই সময় উনি স্বপ্নাদেশ পান, এবং স্বপ্নাদেশ থেকে উনি গ্রামবাসী এবং আশপাশের সকল গ্রামের উন্নয়নের জন্য এই পুজোটা সূচনা করেছিলেন। সেই সময় তো ভারত আর বাংলাদেশ তো সেপারেট বলে কিছু তো ছিল না, ভারত বাংলাদেশ একই ছিল। তো দুপারেই আমাদের যেহেতু জমিদার প্রভাব বিস্তৃতি ছিল, তো সেই কারণে দুপারেই এই পুজোটাকে একটা বিশাল বড় পুজো, আজকের ডেটেও যেমন এই পুজোটাকে গ্রামবাসীরাও বিশাল পুজো হিসাবে মানে, এবং গ্রামবাসীরা এই পুজোটাকে ধর্মীয় আচার নীতিভাবে তারা এই পুজোটাকে মেনে চলে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই পুজোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই পুজোতে আমাদের যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলকে সংরক্ষণ করা হয়। আমাদের ওই যে বাড়ি আছে, বাড়ির একদম ছাদে, যেখান থেকে আপনি পরিষ্কার বাড়ি থেকে আপনি বাংলাদেশের ওপারে আমাদের ভিউটা দেখতে পাবেন, সেখানে আমাদের বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। পিতলের গামলায় সেই জলকে ধরা হয় এবং সেই জল দিয়ে মাকে স্নান করানো হয়। এবং আমরা আরেকটা জিনিস এখানে করে, যেটা বংশ পরস্পরে আমাদের একটা বাড়ির ট্র্যাডিশন, যে আমাদের এখানে একটা নারীর হাতেই আরেকটা নারী বলতে পারেন যে মাকে মানে একজন মা আরেকটা মাকে গড়ে তোলেন, একজন মায়ের হাতেই আরেকজন মা সজ্জিত হয়ে ওঠেন। তো এই বংশ পরস্পরা এই ব্যাপারটাকে, রীতি ধারাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বাড়িতে আপনি দেখতে পাবেন যে আমাদের যে পুজোর মাকে যিনি বানান, মাকে রূপদান যিনি করেন, তিনি কিন্তু একজন মাই, তার হাত দিয়ে কিন্তু মাকে গড়ে তোলা হয়। এবং এই বংশ কিন্তু ভারতবর্ষ পরাধীনতার আগে, মানে স্বাধীনতার পূর্বেও, নারী শিক্ষার এবং নারী এবং পুরুষের উভয়ের সমানভাবে সমাজে অধিকার,
এর জন্য কিন্তু এরা তৎপর ছিল, যার জন্য রামেশ্বরপুর ইউনিয়ন হাই স্কুল, যেটা 1944 সালে প্রতিষ্ঠিত হয়, আজকে সেটা সরকারি অনুমোদিত, সেটা কিন্তু সেই সময় থেকেই কো এডুকেশন। ওপারে আমাদের যারা রয়েছে তারাও মাকে নিয়ে যে পূজার্চনা করেন, ওপারে মাইক থেকে এপারে আসে, এক পুজোর সময় একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয় এই বাড়ি থেকে, সেই ফিলিংটা আমরা কমপ্লিটলি বুঝতে পারি।